আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের যুদ্ধ কবলিত শহরগুলো থেকে বেসামরিক লোকজনকে পালাতে দেওয়ার অঙ্গীকার ভঙ্গের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে চরম অস্থিরতা। কতটা ঝুঁকিতে আছে বাংলাদেশ? এটা তো মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে, প্রচন্ড বিপর্যয় সৃষ্টি করবে। গাড়ি ঘোড়া থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সবকিছুতেই রেশনিং হবে। তখন $150 তেল হয়ে গেলে তো সেটা তখন জনমানুষের ক্ষমতার বাইরে চলে যাবে। ভারত থেকে কেন এত বেশি ছাত্র মেডিকেল শিক্ষার জন্য ইউক্রেনে যাচ্ছে? থাকবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি শাকিল আনোয়ার। ইউক্রেনের যেসব শহরে রাশিয়া বোমা বর্ষণ করছে সেখান থেকে বেসামরিক লোকজনকে পালাতে দেওয়ার অঙ্গীকার ভঙ্গের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন নৈতিক এবং রাজনৈতিক সন্দেহ বাতিগ্রস্ততার অভিযোগ তুলেছেন। মস্কো এমন সব করিডোরের প্রস্তাব দিয়েছিল যেগুলো হয় তাদের দেশে বা বেলারুসের দিকে গেছে। ইউক্রেন এই প্রস্তাবকে অনৈতিক বলে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন, কেবল দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোল থেকে 3 লাখ মানুষকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা দরকার। রাশিয়া অবশ্য অভিযোগ করেছে ইউক্রেনই এই করিডোর আটকে রেখেছে। ইউক্রেনের পররাষ্ট্র দপ্তর বলছে যে মারিউপোল, ভলনোভাকা, সোমি এবং খার্কিভ সহ আরও কিছু শহরে রাশিয়া এখনও গোলাবর্ষণ করে যাচ্ছে। মস্কোকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চাপ দেওয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। কিয়েভের কাছের অবরুদ্ধ শহর ইরপিনের মেয়র বলেছেন সেখানে তারা রুশ হামলা ঠেকিয়ে দিয়েছেন। তবে এলাকার অন্য দুটি শহর বুচা এবং হোস্টোমেল এখনও রুশদের দখলে। 10 লাখের বেশি মানুষ এখন পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। সীমান্ত রক্ষীরা বলছেন কেবল আজকের প্রথম 6 ঘণ্টাতেই 40,000 মানুষ সীমান্ত পেরিয়েছে। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন শরণার্থীদের দেখাশোনার জন্য তারা $175 কোটি তহবিল গঠনের পরিকল্পনা করেছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান বলছেন শহরগুলোর হামলা তীব্র হলে আরও বহু মানুষ ইউক্রেন ছাড়ার চেষ্টা করবে বলে তারা আশঙ্কা করছেন। এই যুদ্ধের জের ধরে বিশ্বের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এশিয়া জুড়ে শেয়ার বাজারগুলোতে শেয়ার বিক্রির হিড়িকের পর ইউরোপের প্রধান সূচকগুলো অনেক পড়ে গেছে। রাশিয়ার তেল রপ্তানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে এমন আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম 2008 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের সার তৈরির বৃহত্তম কোম্পানিগুলোর একটির প্রধান বিবিসিকে বলেছেন ইউক্রেনের যুদ্ধ সারা বিশ্বে খাদ্য সরবরাহের ব্যাপারে হুমকি হয়ে দাঁড়িয়েছে। সার তৈরি করতে যেসব উপাদানের প্রয়োজন রাশিয়া সেগুলো প্রচুর পরিমাণে উৎপাদন করে থাকে এবং ক্রেমলিন এসবের রপ্তানি বন্ধ করে দিতে বলেছে। এর ফলে খাদ্যের দাম বেড়ে যেতে পারে। ইয়ারা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। থাইল্যান্ডের পুলিশ বলছে অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা শেন ওয়ার্নের মৃত্যু স্বাভাবিক কারণে ঘটেছে। গত শুক্রবার শেন ওয়ার্নকে থাইল্যান্ডের কো সামুই দ্বীপের অবকাশ কেন্দ্রে মৃত অবস্থায় পাওয়া যায়। থাই পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন ময়না তদন্তের ফল শেন ওয়ার্নের পরিবারকে জানানো হয়েছে এবং তারা এটি মেনে নিয়েছেন। শেন ওয়ার্নকে বিশ্বের সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটারদের একজন বলে গণ্য করা হয়। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। ইউক্রেনের শহরগুলোতে যুদ্ধের মধ্যে আটকে পড়া বেসামরিক মানুষদের পালানোর জন্য রাশিয়া যে মানবিক ত্রাণ করিডোরের প্রস্তাব দিয়েছিল ইউক্রেন তা প্রত্যাখ্যান করে। রাশিয়া বলছে এসব শহর থেকে লোকজনকে রাশিয়া বা বেলারুসের দিকে যেতে হবে, কিন্তু ইউক্রেন রাশিয়ার এই প্রস্তাবকে অনৈতিক বলে বর্ণনা করেছে। ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন নৈতিক এবং রাজনৈতিক সন্দেহ বাতিগ্রস্ততার অভিযোগ তোলেন।
Et donc nous, ce qu'on dit simplement, c'est qu'il faut que les acteurs de What we're l'humanité saying is simply that প্রেসিডেন্ট ম্যাক্রো বলছেন মানবিক দলগুলোকে অবশ্যই কাজ করার সুযোগ দিতে হবে এবং যখন তারা হস্তক্ষেপ করবে তখন অবশ্যই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মেনে চলতে হবে, যাতে নারী, শিশু, পুরুষ সবাইকে রক্ষা করা যায়। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। কিয়েভের উপকণ্ঠে নতুন করে হামলা হয়েছে। রুশ সেনারা খেরসন বলে যে শহরটি দখল করে নিয়েছিল, সেখানে শহরের বাসিন্দারা রুশ বাহিনীর বিরুদ্ধে আরেকটি বিক্ষোভ করেছেন। রুশ সৈন্যদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা বলছিলেন, প্রাণ থাকতে থাকতে তোমরা তোমাদের দেশে ফিরে যাও। ইউক্রেনের যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক বাজারে তেলের দামের চরম অস্থিরতা দেখা যাচ্ছে। রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত যেতে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে জানতে চেয়েছিলাম বাংলাদেশ সরকারের একজন সাবেক জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম তামিমের কাছে। এটা একটা মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে, মানে প্রচন্ড বিপর্যয় সৃষ্টি করবে। এবং আমরা গাড়ি ঘোড়া থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সবকিছুতেই রেশনিং হবে তখন, আমার ধারণা। কারণ অত উচ্চ মূল্যে মার্কেটে তো সরকার সেটা বিক্রি করতে পারবে না। $150 তেল হয়ে গেলে তো $150 সমপরিমাণ তেল বিক্রি করতে গেলে সেটা তখন বিদ্যুতের খরচ থেকে শুরু করে ট্রান্সপোর্ট কস্ট এমন পর্যায়ে পৌঁছে যাবে সেটা জনমানুষের ক্ষমতার বাইরে চলে যাবে। আমরা অতীতে দেখেছি যখন এরকম বিপর্যয় হয়েছে তখন উন্নয়নশীল দেশ এবং বিশেষ করে যারা জ্বালানি আমদানি করে সেই সব দেশের তেল এবং গ্যাস, এখন তো আমরা গ্যাসও আমদানি করছি, সেসব দেশে উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। তার মানে আপনি বলছেন যে এরকম একটা ঝুঁকি আছে, বিশেষ করে আমরা যখন দেখছি যে রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এরকম একটি নিষেধাজ্ঞা যদি দেয়া হয়, এটার প্রভাব তো তেলের মূল্যের উপর স্বাভাবিকভাবেই পড়বে। সেটা কি বাংলাদেশের জন্য আরো বড় ঝুঁকি তৈরি করতে পারে? নিশ্চয়ই আরো বড় ঝুঁকি তৈরি করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাশিয়া তো প্রায় 11 মিলিয়ন ব্যারেল উৎপাদন করে, যেখানে বর্তমানে ওয়ার্ল্ডে 100 মিলিয়ন ব্যারেল ডেইলি উৎপাদিত হচ্ছে। তো প্রায় 11-12% টোটাল তেলের উৎপাদন রাশিয়ায় হচ্ছে। এখন যে স্যাংশন যেটা হচ্ছে, বলা হচ্ছে যে স্যাংশনটা আসলে ইট ইজ নট বাইটিং রাশিয়া। তো রাশিয়া অ্যাকচুয়ালি একটা পেট্রো কান্ট্রি, ইটস জাস্ট লাইক সৌদি আরব, ইউএই মতোই তারা। সুতরাং তাদের অর্থনীতিকে আঘাত করতে হলে এই তেলের এম্বার্গো দেওয়ার কথা বলছে এবং বলছে যে আলটিমেটলি রাশিয়াকে যদি বাগে আনতে হয় তাহলে ওদের তেল এবং গ্যাস রপ্তানিতে বন্ধ করতে হবে। তবে রাশিয়ার তেল কিন্তু আমেরিকাও আমদানি করে, ইউরোপও আমদানি করে, এবং গ্যাস তো আমরা জানি পুরো ইউরোপে 40% গ্যাস রাশিয়া সরবরাহ করে। তো এত দ্রুত পশ্চিমা দেশ কতটুকু করবে আমি জানি না, কিন্তু আশঙ্কা থেকেও এই মূল্য বৃদ্ধি হতে পারে। আপনি বলছেন যে রাশিয়ার তেলের উপর পশ্চিমা দেশগুলো এবং সারা বিশ্ব যেরকম নির্ভরশীল, এরকম একটি নিষেধাজ্ঞা সহসা দেয়া তাদের জন্য কঠিন হতে পারে। এটা কঠিন হতে পারে বলে আমি মনে করি, কারণ এটা যে শুধু যেসব দেশ রাশিয়ার স্পেসিফিক্যালি রাশিয়ার তেল আমদানির উপর নির্ভরশীল, সেই দেশ ছাড়াও অন্যান্য বহু দেশ এটাতে এফেক্টেড হবে। তো বিশ্ব অর্থনীতি এটাতে বিপর্যস্ত হবে। ইতিমধ্যে বিশ্ব অর্থনীতির উপরে আমরা জানি মূল্যস্ফীতির মাধ্যমে চারিদিকে মূল্যস্ফীতি বেড়ে গেছে, বিশ্ব অর্থনীতির মধ্যে একটা মন্দা ভাবের শুরু দেখা যাচ্ছে। এবং এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় এবং এই এম্বার্গো যদি আরো বাড়তে থাকে বা আরো স্যাংশন যদি আরো বৃদ্ধি পায়, তাহলে ডেফিনেটলি বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হবে, বাংলাদেশ তো হবেই। তো এরকম একটা ঝুঁকির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আসলে কি ধরনের প্রস্তুতি নেয়ার সুযোগ আছে বলে আপনার মনে হয়? আপনি নিজে যেহেতু একসময় সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, এই ক্ষেত্রে সরকারের এখন কি ধরনের ব্যবস্থা নিতে পারে? এখন আমাদের একটা কূটনৈতিক ব্যাপার আছে, এটা যে শুধু মূল্যবৃদ্ধি তা না, সরবরাহেরও একটা ঘাটতি দেখা দিতে পারে। যেহেতু বিশ্ব সরবরাহ ঘাটতি হবে, যে কারণে মূল্য বৃদ্ধি হবে, অর্থাৎ আমি টাকা দিলেও অনেক সময় নাও পেতে পারি। সুতরাং এইখানে আমরা যাদের সাথে দীর্ঘদিন একটা সুসম্পর্ক বজায় রেখেছি, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছি, যেসব দেশগুলো থেকে আমরা তেল আমদানি করি, তাদের সাথে আমাদের একটা সমঝোতা তৈরি করতে হবে। তবে আমি শুনেছি চুক্তির মাধ্যমে আগামী জুন পর্যন্ত তেল আমদানির বিষয়টি বিবিসি নাকি নিশ্চিত করে রেখেছে আগেই। সুতরাং জুন পর্যন্ত সম্ভবত আমরা অন্তত সরবরাহ ঘাটতিতে করবো না। এখন মূল্যর ব্যাপারটা সরকারের ক্ষমতার উপর ডিপেন্ড করবে।
কি পরিমাণ ভর্তুকি দিতে চায়, কি পরিমাণ তারা আমদানি করতে চায়, আমদানি কমবে কিনা। কারণ যে কোনো পরিস্থিতিতে যখন কোনো কিছুর মূল্য বৃদ্ধি হয় তখন কনজাম্পশন কমে যায়। এটা হচ্ছে একটা ন্যাচারাল ইকোনমিক রেসপন্স। তো সেই একইভাবে আমি মনে করি আমাদেরও তেলের ব্যবহারটা তখন কন্ট্রোল করতে হবে, এবং সরকারিভাবে সেটা কন্ট্রোল হবে, ব্যক্তি পর্যায়েও কন্ট্রোল হবে। মানুষ তখন গাড়ি নিয়ে কম বের হবে। সবচেয়ে বেশি প্রতিক্রিয়া যে জায়গাটায় হবে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। কারণ এখন বর্তমানে যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তা মূলত প্রায় 70% হচ্ছে 65 থেকে 70% হচ্ছে গ্যাস দিয়ে, আর 30-এর উপরে তেল দিয়ে। তো গ্যাসের প্রায় 25% আমরা আমদানি করছি। তো এই যে 25% গ্যাস এবং তেলের যে এই বিদ্যুৎ উৎপাদনের তেলের পুরো অংশটা যে আমরা আমদানি করছি, এটা বিদ্যুৎ উৎপাদনের খরচের উপর একটা বিরাট আঘাত আনবে। বলছিলেন অধ্যাপক এম তামিম। ইউক্রেনের সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই একটি তথ্য ভারতে অনেককেই বিস্মিত করেছে, আর সেটি হল ওই ছোট্ট দেশটিতেও ভারতের প্রায় 1000 ছাত্রছাত্রী নানা কলেজ ও ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এদের বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, এবং তারা মূলত ডাক্তারি পড়ার জন্যই ইউক্রেনে যান। কেন ইউক্রেন মেডিকেল শিক্ষার জন্য ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে এতটা আকর্ষণীয় হয়ে উঠেছিল? দিল্লি থেকে আরো জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে আলিপুরদুয়ারের কাছে প্রত্যন্ত দলদলি, কলকাতার কাছে বারুইপুর কিংবা মহারাষ্ট্রের জলগাঁও, ভারতের শহর গ্রাম মফস্বল ঝেঁটিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী যে প্রতি বছর ইউক্রেনে ডাক্তারি পড়তে যান, এদেশের বেশিরভাগ নাগরিক সেটা টের পাচ্ছেন তারা দলে দলে দেশে ফিরে আসার পর। কেন এত বিপুল সংখ্যায় শিক্ষার্থী প্রতি বছর ইউক্রেনে যাচ্ছেন সে প্রশ্নের জবাবে তাদের সহজ জবাব, ভারতের তুলনায় ওখানে ডাক্তারি পড়ার খরচ অনেক কম। बेसिकली बात यह है कि इंडियन मेडिसिन एक्सपेंसिव, प्राइवेट मेडिकल कॉलेजेस बहुत ज्यादा एक्सपेंसिव। কলকাতার তপসিয়ার মেয়েও সদ্য ইউক্রেন ফেরত ফাতিমা শামস বিবিসি বাংলাকে বলছিলেন, ভারতে মেডিকেল এডুকেশন, বিশেষ করে বেসরকারি কলেজগুলো খুবই ব্যয়বহুল। কিভাবে একটা মধ্যবিত্ত পরিবার 1.25 কোটি বা 1.5 কোটি টাকা জোগাড় করবে? ইউক্রেন তুলনায় অনেক সস্তা, যাতায়াতের খরচের পরও। यूक्रेन का ये है कि यूक्रेन चीप है बहुत ज्यादा। কর্ণাটকের নবীন শেখারাপ্পা নামে যে তরুণ সম্প্রতি খার্কিভে গোলাবর্ষণে মারা গেছেন, তার সঙ্গে একই সাথে ইউক্রেনে পড়তে গিয়েছিলেন ঘনিষ্ঠ বন্ধু এস অরুণ। তার মা বাসবাম্মাও বলছিলেন উপায় থাকলে তিনি ছেলেকে দেশেই পড়াতেন। क्योंकि इधर यहाँ पे ना 1 करोड़ के ऊपर होता है एक बच्चों के लिए ना, तो नॉर्मल इंसान ये इमेजिनेशन भी नहीं कर सकता। তার কথায় সাধারণ মানুষ তো কল্পনাও করতে পারে না 1 কোটি টাকা খরচ করে ছেলে মেয়েকে ডাক্তার বানাবে। ওটা বড়লোকদের ব্যাপার, তার উপর নেতা মন্ত্রীদের কোটা। আমরা ওই সুবিধা পেলে তো ছেলেকে দেশেই পড়াতাম, কে আর সাধ করে বিদেশ বিভুঁয়ে পাঠাতো। तो ये अवसर इधर मिला होता तो हम वहाँ पर क्यों भेजते। মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরে একটি প্রবেশিকা পরীক্ষা হয়, যার নাম নিট। কিন্তু 10 লক্ষেরও বেশি ছাত্র সেই পরীক্ষা দিলেও মাত্র 1030 জোটে সরকারি কলেজে ভর্তির সুযোগ। পশ্চিমবঙ্গের ছেলে সায়নদীপ পাল, যুগান্তর ভৌমিক ও হামজা কবির বিবিসিকে বলছিলেন তাঁদের মতো বাকিদের জন্য ইউক্রেনই বড় ভরসা। এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টে মানে এতটা সিটটা নেই, আমরা এত লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করছে, এতটা সিট কোথায়? হাজার হাজার স্টুডেন্ট নিটে পাস করছে, কোয়ালিফাই হয়ে বসে আছে। ভালো গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য ইউ হ্যাভ টু গেট 500 plus 600 plus 10 lakh plus students are giving NEET exam, but only 30,000 people are getting government seats, and the rest are getting private seats. At least 1 crore fees, more than full. that is not affordable. That is not affordable. একটা হামজা একটা উদাহরণ দাও, এখানে একটা প্রাইভেট কলেজে একটা মেডিকেল স্টুডেন্টের পড়তে কি রকম খরচ, ইউক্রেনে কি রকম খরচ? ইউক্রেনের যেটা কি সবথেকে ম্যাক্সিমাম বলবো সামথিং 30 লাখ হয়ে যাবে, আর এখানের সবথেকে মিনিমাম 1 crore 1.5 या 2 crore से মিনিমাম। তো তার জন্য সবাই ওখানে ট্রাই করে কি যদিও নিটে কোয়ালিফাই হয় না, কারণ নিটে কোটা সিস্টেম আছে, যারা গভর্নমেন্ট সিটস পায় না তারাই ওখানে যায়। তবে ইউক্রেনে ডিগ্রি পেলেও ভারতে ফিরে ডাক্তারি করার অনুমতি পেতে তাদের পেরোতে হয় আরো কয়েকটি কঠিন ধাপ। We work like slaves, let me tell you. It's not easy. लोगों को ऐसा लगता है कि फॉरेन मेडिकल ग्रेजुएट्स पढ़ते नहीं है। ফাতিমা শামস বলছিলেন ওখানে কিন্তু আমাদের রক্ত তুলে খাটতে হয়। বিদেশে গায়ে হাওয়া লাগিয়ে ডাক্তারি ডিগ্রি পাওয়া যায় তা মোটেই নয়। তারপরও দেশে এসে নেক্সট ওয়ান পরীক্ষা দিয়ে উতরলে আমরা ইন্টার্নশিপের অনুমতি পাই। লাইসেন্স পেয়ে পিজির জন্য আবার নেক্সট 2 পরীক্ষা, ফলে সমস্যা অনেক। तो फिर हमें लाइसेंस मिलेगा, फिर हम इंटर्नशिप करेंगे और फिर पीजी के लिए फिर हमें नेक्स्ट का स्टेप 2 देना। आज हमारे बच्चे पढ़ने के लिए, खास करके मेडिकल एजुकेशन के लिए दुनिया के छोटे छोटे देशों में जा रहे हैं। वहाँ लैंग्वेज भी प्रॉब्लम है। ভারতে মেডিকেল কলেজের অভাবের জন্যই ভাষার সমস্যা সত্ত্বেও
ছেলেমেয়েরা ছোট ছোট দেশেও ডাক্তারি পড়তে যাচ্ছে, দেশের কোটি কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। গত সপ্তাহে একটি ওয়েবিনারে ইউক্রেনের নাম না করেও এই আক্ষেপ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী। কেন বেসরকারি খাত মেডিকেল শিক্ষায় টাকা ঢালছে না, কেন রাজ্য সরকারগুলো জমি দিয়ে বা অন্যভাবে সাহায্য করছে না, এই প্রশ্নও তুলেছেন তিনি। जमीनों को देने में उम्दा नीतियां नहीं बना सकती है। তবে এই সব পরিকল্পনার বাস্তবায়নই সময় সাপেক্ষ। ততদিন ইউক্রেন ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য জনপ্রিয় গন্তব্য থাকবে বলেই ধারণা করা যায়, যদি না অবশ্য যুদ্ধ সে দেশের শিক্ষাক্ষেত্রকে তছনছ করে দেয়। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবারে ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী ফারহানা পারভিন। মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ। ফোন ইনে আজকে নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ। অধ্যাপক ডাক্তার আবু হানিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম শ্রোতার কাছে, রংপুর থেকে হাবিবা আক্তার। ঠিক আছে, হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। আবহাওয়া পরিবর্তনের সময় আমাদের যে নাক কান গলার যে সমস্যাগুলো হয়ে থাকে, এক্ষেত্রে আমাদের কি ধরনের সাবধানতা নিতে হবে, আর যদি আমরা আক্রান্ত হয়ে যাই তারপরে আমাদের করণীয় কি? এবং আমাদের কিন্তু এখনো করোনা অনেকটা কমে আসলেও ওমিক্রনের প্রভাব থেকেই গেছে। এক্ষেত্রে আমাদের কিভাবে এই অর্গানগুলোকে আমরা বা এই অঙ্গগুলোকে আমরা সুস্থতার জন্য পরিচর্যা করব, সেটা যদি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথা বলেছেন, শীতের প্রারম্ভে আমাদের কিছু ফ্লু টাইপের রোগ দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি সবসময় ঠান্ডা থেকে একটু দূরে থাকবেন। যদি সম্ভব হয় হালকা গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং হাত মুখ ধোয়া সেটা দিয়ে করবেন। আর ওমিক্রনের কথা বলেছেন যে ওমিক্রন আসলে এখন একদম শেষ পর্যায়ে, সেইগুলোর জন্য ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, না শ্বাস প্রশ্বাসে আপনি একটু ব্যায়াম করবেন, তাহলে আপনার লাংসটা ভালো থাকবে। আর ওরাল হাইজিনটা আপনি ভালো রাখবেন। রাত্রে ব্রাশ করার পরে হালকা গরম পানি 1 গ্লাস 1 চিমটি লবণ দিয়ে মিশিয়ে আপনি কুলি করে ঘুমাবেন। আপনার ওরাল হাইজিন ভালো থাকলে আপনার এই সমস্যাগুলো অনেকই কমে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে। এবারে পাবনা থেকে আমাদের শ্রোতা নূর উদ্দিন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ডাক্তার মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে নাকের পলিপাসের উপর আমার কথা, যে আমরা পলিপাস হলে আমরা যেমন পলিপাস হলে আমরা অপারেশন করি, বলা হয় যে অপারেশন করলে পলিপাস ভালো হয়ে যায়। দেখা গেছে যে অপারেশন করার পর হয়তো 1-1 মাস ভালো থাকার পর আবার সেই পলিপাস আবার নাকটা আবার সেই পূরণ হয়ে যায়। আমার জানার বিষয়, অপারেশন করলে কি আসলে একবার ভালো হয়, না এই পলিপাস ভালো হওয়ার জন্য কোন মেডিসিন আছে যা খেলে আমরা পলিপাস থেকে মানে মুক্ত থাকতে পারবো? ধন্যবাদ নুরুদ্দিন সাহেব, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনার পলিপাস বলতে কি বোঝায় এই জিনিসটা স্পষ্ট করে বোঝা দরকার, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোক দেখা যাচ্ছে নাকের যে কোনো সমস্যা হলে সেটাকে পলিপাস বলার চেষ্টা করে। নাকের মধ্যে অনেকগুলো রোগ হয়, সবগুলি পলিপাস না। সাধারণত আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে যে নাকের যে টার্বিনেট গুলো থাকে, বাংলা যাকে মাংস বলে সেটাকে অনেক সময় পলিপাস বলে। সুতরাং টার্বিনেট নাকের একটা অত্যন্ত প্রয়োজনীয় অংশ। এটা নাকের এয়ার কন্ডিশনার হিসাবে কাজ করে, গরম বাতাসকে ঠান্ডা করে, ঠান্ডা বাতাসকে গরম করে। তারপরে হলো এটাকে ভ্যাপোরাইজেশন যেটা বলে হিউমিডিফিকেশন করে, টেম্পারেচার রেগুলেশন করে। এগুলো অনেকে আছে ভুল করে এখন এক ধরনের এক শ্রেণীর আপনার পল্লী চিকিৎসক ওরা বের হয়েছেন, ওরা এক ধরনের অ্যাসিড দিয়ে সেগুলোকে গলিয়ে দেয়। অনেকে আছে অপারেশন করে। এগুলি অপারেশন করা নাকের জন্য ক্ষতিকর। আর সত্যিকারের যে পলিপ, সেই পলিপটা আঙ্গুরের মতো হয়, সাদা থোকায় থোকায় হয় অথবা সিঙ্গেল হয়। সেগুলোর জন্য আমরা সাধারণত স্টেরয়েড জাতীয় কিছু স্প্রে দেই, অ্যান্টিহিস্টামিন দেই, এগুলো দিলে কমে যায়। যদি বারবার হয় তখন আমাদের এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে এগুলোকে নির্মূল করা সম্ভব। তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে আসলে পলিপাস কাকে বলে, আসলে এটা পলিপাস কিনা, নাকি আপনার টার্বিনেট এবং ডিএনএস কে আপনারা পলিপাস করে ভুল অপারেশন করে নাকের ক্ষতি করছেন কিনা। সুতরাং এই বিষয়টা পরিষ্কার না হয়ে আপনি কোনো অপারেশন করবেন না। আর পলিপাসের অপারেশন করলে বারবার হয়, এটাও ভুল। তা আপনাকে আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ।
এখানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই পলিপাস কি যে কারোর হতে পারে নাকি কোনো একটা নির্দিষ্ট কারণে হয় মানুষের শরীরে? না, পলিপাস সাধারণত আপনার যারা অ্যালার্জিক এনভায়রনমেন্টে থাকে তাদের এটা বেশি হয়, সবারই হতে পারে। তবে সাধারণত বয়স যদি আপনি বলেন 10 থেকে 15 বছরের যে বাচ্চারা আছে তাদের, এবং বয়স্ক যারা আছে তখন 50 থেকে 70 বছরের মধ্যে তাদের আপনার পলিপ হতে পারে। তবে এটার সংখ্যা খুবই কম, সারা দেশে যদি আপনি ধরেন 1 to 2% লোকের পলিপ হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এবারে শ্রোতা পূর্ণিমা রানী রংপুর থেকে। পূর্ণিমা রানী শুনতে পাচ্ছেন আপনি? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন আপনার কি সমস্যাটি আছে। আমার মেয়ের সমস্যা পুজোর ওই যে কানের সমস্যা, ডান কানটা ঝাঁপ লেগে থাকে সব সময়ের জন্য। যদি শোয় তাহলে কানের ভিতরে মনে হয় যে কি যেন আছে, আবার যদি ওঠে ওঠার পরে কানের ভিতরে শব্দ হয়। আচ্ছা, আপনি লাইনে থাকুন, ডাক্তার আপনার কাছে হয়তো আরো কিছু জানতে চাইবেন। আপনি সরাসরি কথা বলুন ডাক্তারের সাথে। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি পূর্ণিমা প্রশ্ন। ঠিক আছে, আপনি যেটা বলেছেন বয়স 5 বছর, 12 বছর চলছে। আপনার মেয়ের যেটা হয়েছে যে কানে মাঝে মধ্যে ধাপ লেগে থাকে, কখনো শুলে ভালো হয়, আবার উঠলে আপনার বসে যায় বা শুলে এটা বেড়ে যায়। এটা আসলে খুব বেশি কোনো সিরিয়াস প্রবলেম না। এখানে কানে যদি ওয়াক্স হয়, খোল যেটাকে বাংলায় বলে, সে ওয়াক্স হলে এই ধরনের পরিস্থিতি হতে পারে। সুতরাং আপনি যদি কোনো চিকিৎসকের সাহায্য নেন, উনি যদি দেখে ডায়াগনোসিস করে ওয়াক্সটা রিমুভ করে দেয় তাহলে এই প্রবলেমটা চলে যাবে। সেজন্য আমি আপনার আবারও বলছি যে এটা কোনো জটিল কোনো সমস্যাই না, সুতরাং এটা নিয়ে আপনি একদম চিন্তিত হবেন না। আপনাকে অনেক ধন্যবাদ পূর্ণিমা রানী। এখানে আমি আরো একটি প্রশ্ন করতে চাই। সে আপনি যেটা বাংলায় যেটাকে বলে খোল বা ওয়াক্স আপনি বললেন, এইটা কি মানে সাধারণত কান পরিষ্কার করে অনেকে নিজ থেকেই, সেটা করলে কি হয় নাকি সেটা করলে কি এটা রিমুভ হওয়া সম্ভব নাকি এটা আলাদাভাবে হয়, আলাদা কোনো কিছু? কানের যে ওয়াক্সটা হয় সেটা কিছু গ্ল্যান্ড থাকে কানের মধ্যে, সিরোভেনাস গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড, এবং সেইখান থেকে যে রস নির্গত হয় তার সাথে কিছু আপনার ইপিথেলিয়াল টিস্যু, ডিসকভার্টেড ইপিথেলিয়াম, যেগুলো খসে পড়া টিস্যু কানের, এগুলো মিশে একটা প্রোডাক্ট তৈরি হয়, সেটার নাম হলো আপনার ওয়াক্স বা খৈল। এইটার মেইন কাজ হলো পোকামাকড় যাতে কানের ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য ওরা আঠালো জাতীয় জিনিস ওদেরকে আটকিয়ে দেয়। তো সুতরাং এটার একটা আপনার উপকারিতা আছে, কিন্তু আপনি যদি এটাকে বারবার খোলার চেষ্টা করেন দেন ইল পুশ ইট ইনসাইড, এটা কিন্তু আপনি ভিতরে ঠেলেই দিচ্ছেন। এবং নর্মাল যে প্রসেসটা যে বাইরের দিকে আপনার খোলটা কিন্তু যখন আমরা হা করি বা খাই বা হাই তুলি তখন এটা অটোমেটিক বাইরের দিকে চলে আসে। আপনি যখন পরিষ্কার করা বা কটন বাড ইউজ করেন তখন এটা ক্রমাগত ভিতরের দিকে যেতে থাকে, স্বাভাবিক বের হওয়ার যে প্রক্রিয়াটা সেটা বন্ধ হয়ে যায় এবং ক্রমাগত জমতে থাকে, জমতে জমতে এক সময় এটা অনেক শক্ত হয়ে যায়। সুতরাং কান পরিষ্কার করার এটা কোনো দরকার নাই, প্রাকৃতিক ভাবেই কান পরিষ্কার করার জন্য এটা সিস্টেম করে দেওয়া আছে। ধন্যবাদ। আর যেটা হয় যে অনেক সময় খুশকি জাতীয় একটা পদার্থ যেটা কানের মধ্যে ভিতরে এবং আশেপাশেও জমতে থাকে, প্রতিদিনই জমতে থাকে, পরিষ্কার করার পর আবার হয়তো বা সকালে পরিষ্কার করলে আবার রাতে দেখা দেয়, এটাকে আসলে কি বলা হয়? এটাকে আমরা যেটা আপনি বলছেন খুশকি, সেটা হলো যাদের মাথায় খুশকি থাকে, মাথার যে স্কাল্পের যে স্কিন এবং কানের যে স্কিন তার নেচার অলমোস্ট সেম। সুতরাং এটা হলো ডিসকভার্টেড ইপিথেলিয়াম, মানে কি খসে পড়া ইপিথেলিয়াম। এগুলি স্বাভাবিক হওয়ার চেয়ে যাদের বেশি হয় তখন সেটা জমতে থাকে। সুতরাং মাথার যদি আপনি চিকিৎসা করেন তাহলে আর সেখানে খুশকি হবে না, খুশকি না হলে কানের মধ্যেও সেটা জমবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এবারে শ্রোতা আয়েশা শারমিন ঢাকা থেকে। জি বলেন শারমিন। শুনতে পাচ্ছি। স্যার, আমার অ্যাকচুয়ালি সারা বছরই সর্দি, হাঁচি, কাশি লেগে থাকে এবং আমার প্রচন্ড পরিমাণ ডাস্ট অ্যালার্জি আছে। তো আমার যখন সর্দি থাকে, হাঁচি থাকে, কন্টিনিউয়াসলি যখন আমি এরকম হাঁচি, সর্দি, কাশি লেগে থাকে, তো তখন আমার প্রচন্ড উইক হয়ে যায় এবং আমার নাক বন্ধ থাকে, গলা শুকিয়ে যায়,
আর হচ্ছে কি এই কারণে হচ্ছে কি আমার গলা আর কান প্রচন্ড চুলকায়। তো এইগুলো থেকে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি? এগুলো আপনার অ্যালার্জি, এবং অ্যালার্জি এক সময় শরীরের অ্যালার্জি শরীর যখন অ্যাডজাস্ট করে নেয় তখন এটা অটোমেটিক ভালো হয়ে যায়। যতদিন ভালো হয় না ততদিন ওদেরকে নিয়ম মেনে থামিয়ে রাখতে হয়। নিয়মগুলো কিরকম, যেমন যদি কোল্ড থেকে হয় আপনি কোল্ড থেকে দূরে থাকবেন, হালকা গরম পানি দিয়ে গোসল করবেন, হাত মুখ আপনি ধুবেন, এবং ঠান্ডা পরিবেশে যাবেন না, ঠান্ডা খাবেন না, এভাবে চলবেন। আর যদি হয়ে যায় আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় কিছু ওষুধ খেলে আপনার চুলকানিটা কমবে, এবং নাকের যে হয় মিউকাস তৈরি হয়, ডিসচার্জ হয়, সেটা কমে গেলে নাক আপনার পরিষ্কার হবে। খুব বেশি যদি নাক আটকে যায় তখন আপনি সেখানে গরম পানির ভাপ নিতে পারেন, অথবা লবণ পানি, হালকা গরম লবণ পানি দিয়ে আপনি নাক ওয়াশ করতে পারেন। তাহলে আপনি অবশ্যই আরাম পাবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। রাজশাহী থেকে আমাদের এবারের শ্রোতা জাকির হোসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমার সমস্যাটা হচ্ছে আপনার সারা বছর নাক দিয়ে পানি ঝরে, হ্যাঁ, এবং যখন ঘুমাতে যাই নাকের আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে এমন মনে হয় আর কি। আপনার নাক দিয়ে যেটা সারা বছর পানি পড়ে সেটাকেও আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস। মেইনলি অ্যালার্জিক রাইনাইটিসও এক ধরনের অ্যালার্জি। সেই অ্যালার্জিক রিয়েকশনের কারণে নাকের যে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের সিক্রেশন, রস তৈরির যে ক্ষমতা সেটা বেড়ে যায়, সেই জন্য এই জিনিসটা হয়। সুতরাং আপনাকেও আমি একই প্রশ্নের উত্তর বলছি আগে যাকে বলছি। আপনি ঠান্ডা থেকে দূরে থাকবেন, ঠান্ডায় যাবেন না, এবং হালকা গরম পানি দিয়ে আপনি গোসল করবেন, এবং হালকা গরম লবণ পানি দিয়ে নাক পরিষ্কার করবেন। এবং যদি আপনার তাতেও কাজ না হয় আপনি কিছু স্টেরয়েড স্প্রে পাওয়া যায় বাজারে, সেটা আপনি ব্যবহার করবেন, এবং কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাবেন, তাহলে আপনি এটা থেকে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। এবারে আমাদের শ্রোতা ঢাকা থেকে শিলা আক্তার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিলা আক্তার। আমার সমস্যা হলো আমার ছেলের বয়স 7.5 বছর। ও যখন জন্ম নেয় তখন থেকে ওর নাকের ভিতরে একটু সমস্যা, মানে শব্দ করে। সিজারে জন্ম নেয় ও, কিন্তু তারপর ভাবছি যে সিজারে জন্ম নিলে হয়তো এরকম সমস্যা। এইভাবে ধাপে ধাপে ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, দেখানোর পরে তারা বলে যে সমস্যা নাই, ভালো হয়ে যাবে। নেলাক্টল, হিস্টাসিন বা কিটোটোফেন এই প্রিপারেশনে ওষুধ দেয়, নাকের স্প্রে দিয়ে ভালো হয়ে যাবে। এখন ঔষধ খাওয়ায় 2-1 দিন ভালো থাকে, তারপরে আবার সমস্যা দেখা দেয়। কারণ এত শব্দ করে নাকে, মানে ঘুমানোর সময় শব্দ করে না, কিন্তু ওর ডিস্টার্ব থেকেও শব্দ করে নাকে, গলায় কেমন যেন একটা শব্দ করে, বিরক্তিকর। আর যদি হাসি দেওয়া শুরু করে তাহলে এত হাসি দেয়, 5-7 একটা হাসি দেওয়া শুরু করলো মানে 15-20টা হাসি একসাথে দিয়ে ফেলবে। মানে ধুলাবালি কোনো কিছু দিতে পারবে না, ঘরও ঝাড়ু দেওয়া যায় না ওর সামনে। মানে বলে যে নাকে শুরু করে আম্মু। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনার যে সন্তান 7.5 বছর, তার অ্যালার্জির সমস্যা আছে, সাথে এডিনয়েডের সমস্যা আছে। এডিনয়েড টনসিল জাতীয় এক ধরনের টিস্যু, লিম্ফয়েড টিস্যু। সেটা হলো আপনার নেজোফেরিংস, নাকের পিছনে গলার সাথে যে সংযোগ থাকে নালাজিবার পিছনে, সেইখানে একটা টনসিল জাতীয় জিনিস হয়, এটাকে বলে এডিনয়েড। এই এডিনয়েড যখন সংক্ষেপে হয় যদি তখন একটু বলেন। হ্যাঁ, বাচ্চারা শ্বাস নিতে পারে না, তখনই তাদের এই ধরনের নাকের শব্দ হয়। সুতরাং আপনি একটা নাকের এক্সরে করবেন, এবং এডিনয়েড যখন নাকি আপনার ডায়াগনোসড হবে তখন এডিনয়েডের অবশ্যই আপনি চিকিৎসা নেবেন, এবং অ্যালার্জি চিকিৎসা নেবেন, তাহলে এই বাচ্চাটা ভালো হবে। নইলে পরবর্তী সময়ে তার কিছু সমস্যা দেখা দেবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু হানিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের ফোন ইন। আমরা এখন ফিরে যাচ্ছি লন্ডন স্টুডিওতে মোয়াজ্জেম হোসেনের কাছে। ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিবেশন করলেন সহকর্মী ফারহানা পারভিন। শেষ করার আগে আবারও আজকের সংবাদ শিরোনাম। ইউক্রেন বলছে রাশিয়ার বাহিনী বিভিন্ন শহরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, ফলে সেখান থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়া যাচ্ছে না। আর এর আগে ইউক্রেনের শহরগুলোর মধ্যে আটকে পড়া বেসামরিক মানুষদের পালানোর জন্য রাশিয়া যে মানবিক ত্রাণ করিডোরের প্রস্তাব করেছিল, ইউক্রেন তা প্রত্যাখ্যান করে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
No programs on this channel at present.